ওই রকি ঠিক কর। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? বাটুল অ্যান্ড ম্যাক্সের আরেকটি গ্রামীণ জীবনের ভ্লগ নিয়ে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আমরা আছি এখন গোপালগঞ্জের কোটালীপাড়ায়। আপনারা তো জানেনই এখানে আমার বাবার বাড়ি। আর এখানে গ্রামীণ পরিবেশ এত এত সুন্দর, আপনাদের যদি সারা দিনও দেখাতে পারি তাহলেও মনে হয় না আপনাদের কষ্ট হবে কিংবা বোরিং ফিল হবে। আজকে ঈদের দিন, সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সকাল 8:30 থেকে আমরা একটু হাঁটতে গিয়েছিলাম। সকাল 8:30 হলেও গরম কিন্তু পড়েছে বেশ। আর এখানে আমাদের বাড়ির সামনের যে পুকুরটা আছে, সেই পুকুরের সৌন্দর্যটা ছিল দারুণ। সকালের আকাশটা দেখেন কি সুন্দর লাগতেছে না? আর এদিকে আমার মায়ের মুরগিরা, মোরগ মুরগিরা কক 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 করতেছে। খুব সুন্দর, এত সুন্দর লাগতেছে পরিবেশটা। আর মজার ব্যাপার হলো, টানা কয়েকদিন অনেক বৃষ্টি ছিল, আমরা আসার পরে বেশ ভালো রোদ, বৃষ্টি নেই বললেই চলে, হয়নি, একবারও পাইনি। আকাশটাও খুব সুন্দর লাগছে, তাই না? এই দেখেন এখানে মাছ এসে হাবুডুবু খাচ্ছে। আমার ভাগ্নি আর আমার ভাগ্নাও ওই যে আসতেছে, দেখেন, দেখতে পান? ওরা আজকে আসলো, ওই যে তারা খুব আনন্দের সাথে আসতেছে। ভ্যানটা ঢুকবে আর একটু কিছুক্ষণের মধ্যেই আমাদের ঘরের ভিতরে, আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন তারা চলে এসেছে। এই তোমরা কারা? তোমাদের বাড়ি কোথায়? ও মা, এটা আবার সান্টু গ্লাস পরে এসেছে। হ্যাঁ, কি রে? দেখি কোত্থেকে এসেছেন? আপনার বাড়ি কই? আমার বাড়ি ভুলে গেছো? আমার বাড়ি হলো গোপালগঞ্জ। বাড়ি গোপালগঞ্জ। কি কি আনছিস তোর দাদুর লেগে? দুদিন হলে কি জানি কিনছে, কিসে? সেন্ট কিনছে। আমার ছোট ভাগনা অনেক দিন পরে এলো, লাস্ট বড়দিনে এসেছিল, তার মানে প্রায় 6 মাস পরে এসেছে। ও সবার ছোট হওয়ায় সবার অনেক আদরের, বিশেষ করে তার দাদু দিদা মানে আমার মা বাবা তাকে প্রচণ্ড ভালোবাসে এবং অনেক অনেক মিস করে। এই তো দেখেন আসার সাথে সাথে কি সুন্দর করে ঈদের কোলাকুলিটা সেরে নিল। আর আমাদের ভিডিওর কল্যাণে আমার ভাগ্নিকে তো আপনারা কম বেশি সবাই চেনেন। আমার ভাগ্নিও 3 মাস পরে এসেছে, এসে দাদুকে প্রণাম করলো। দাদুর সাথে দেখা করার পরে আমার ছোট ভাগ্না আমার মায়ের সঙ্গে মানে তার দিদার সঙ্গে দেখা করতে এসেছে। সে একটা খুব সুন্দর সানগ্লাস পরেছে, তাকে লাগছেও কিন্তু দেখতে হিরোর মতো, তাই না? আর আমাদের রকি দেখা করতে এসেছে, সবাই কে কোত্থেকে এলো সেগুলো জানতে এসেছে। রকি কিন্তু খুবই সামাজিক, আপনারা কিন্তু এই কয়দিনে সেটা বুঝেই গিয়েছেন, তাই না? ওই রকি, রকিরে দৌড়ানি দিছে, তোমাকে দৌড়ানি দিছে, যাও মনে হয়। রকি, তুমি এগুলা এই যে এরকম উল্টাপাল্টা বানাই রাখছো কেন? ছি, ছি, ছি।
আমাদের কাঁঠাল গাছটা ভরা কাঁঠাল এবং আমরা যেহেতু সবাই এসেছি, আমরা তো এই কয়েকদিন থাকবো, কাঁঠাল খাবো, বিভিন্ন ফল ফ্রুট খাবো। সেই কারণে এই তো কাঁঠাল পাড়ার জন্য ২ জন লোক বাবা ডেকে নিয়ে এসেছিল। ওনারা একদম গাছের মাথায় চলে যাবেন। সেখান থেকে বস্তার মধ্যে কাঁঠাল নামিয়ে, নামিয়ে আমাদেরকে দেবেন। ইদানিং গ্রামেও বেশ ভালো ফল ফ্রুট হচ্ছে। মাঝখানে ৪-৫ বছর খুব কম ফল হতো। বিশেষ করে কাঁঠাল, আমগুলো খুব কম হতো। আমাদের এরিয়াতে খুব একটা ভালো লিচু হয় না, তবে কাঁঠালটা খুব ভালো হয়। আমও ইদানিং খুব ভালো হয়। কাঁঠাল এত মজা, আমাদের এই গাছের কাঁঠালটা যারা কাঁঠাল অপছন্দ করেন তারাও যদি খান খুব পছন্দ করবেন। আমি নিজেও খুব একটা কাঁঠাল প্রেমী না, তবে শুধুমাত্র এই গাছের কাঁঠাল হলেই আমি বছরে ১ বার বা ২ বার কাঁঠাল খাই। তবে আমার বোনের বড় ছেলে আমাদের সঙ্গে যে এলো, ও আবার কাঁঠাল খেতে খুবই পছন্দ করে। ওই তো দেখেন, বস্তা দড়িতে বেঁধে একদম উপর পর্যন্ত তোলা হচ্ছে। সেখানে কাঁঠালটা ব্যাগটা মানে বস্তাটার মধ্যে ঢুকানো হবে, তারপরে কাঁচি দিয়ে কাটা হবে। এই তো দেখেন, বস্তার ভেতরে কাঁঠালটাকে আগে, হ্যাঁ, এই তো দেখেন ঢুকিয়ে নিল। এরপরে কাঁচি দিয়ে খুব সুন্দর করে কেটে নেওয়া হবে। কেটে নেওয়ার পরে আস্তে, আস্তে বস্তাটা দড়ির সাহায্যে নিচে ফেলা হবে এবং নিচে আরেকজন যে আছে উনি বস্তার থেকে কাঁঠালটা বের করে নেবেন। আমাদের এই একটা গাছেই যে এত কাঁঠাল হয়, আর আমরা যেহেতু কেউই বাড়িতে থাকি না, আমার বাবা-মা হয়তো ১টা-২টা খায়। বাকি আমাদের আশেপাশের বাড়ির যত আত্মীয়স্বজন আছে তাদেরকে গিফট করে দেন, গিভ অ্যাওয়ে করে দেন। গ্রামে কিন্তু এখনো পর্যন্ত আশেপাশের মানুষকে এই যে সুন্দর, সুন্দর ছোট, ছোট গিফট দেওয়ার রেওয়াজ এখনো আছে। আজকে যেগুলো পাড়া হবে এখান থেকেও কয়েকটা একে ওকে দেওয়া হবে, কারণ আমরা নিজেরাও এতগুলো কাঁঠাল একসঙ্গে খেতে পারবো না। চলেন কাঁঠালগুলো এক জায়গায় সাজিয়ে রাখি। যদিও এখনো পুরোপুরি পাড়া হয়নি, তারপরেও এই যে দেখেন প্রায় ৫-৬টার মতো কাঁঠাল পাড়া হয়ে গিয়েছে। ৬টা কাঁঠাল আছে এখানে। আর এই পাশে বস্তা থেকে আরও নামানো হচ্ছিল। আমি খাই বা না খাই, আমার কিন্তু এগুলো দেখতে খুবই ভালো লাগে। আশা করি আপনারা যারা এর আগে কাঁঠাল পাড়ার দৃশ্য দেখেননি, তারাও এই দৃশ্যটা দেখতে পেরে খুবই পছন্দ করবেন। আর এখানে ২টা কাঁঠাল আমার কাকার ঘরে পাঠানো হচ্ছিল। যেই লোকটা বস্তা থেকে কাঁঠাল নামাচ্ছিল, উনি তো আমার কাকার ঘরে গিয়েছে। তাই এইবার আমি বস্তা থেকে কাঁঠাল পাড়া শুরু করলাম। দেখেন কত বিশাল একটা কাঁঠাল, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর অল্প অল্প পাকা গন্ধও বের হচ্ছে। আজকের মতো আমাদের কাঁঠাল পাড়ার অভিযান শেষ। বেশ কয়েকটা কাঁঠাল কিন্তু এখানে জমা হয়েছে এবং এখান থেকে যারা কাঁঠাল পেড়েছে তারাও ২টা ২টা করে কাঁঠাল নিয়ে গেছে। এখন আমাদের বাড়ির জন্য যেগুলো থাকবে সেগুলো এখানে ঝরা দেয়া থাকবে, যেন ভেতর থেকে যত কাঁঠালের আঠা আছে সেগুলো ঝরে ঝরে পড়ে যায়। এই কাজগুলো দেখতে এবং করতে আমার কিন্তু খুবই ভালো লাগে। আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আমার মা এতক্ষণ কাজে ছিল, এখন এসেছে কয়টা কাঁঠাল পাড়া হলো দেখার জন্য। আর কাঁঠাল পাড়া তো শেষ, এখন যেই লোকটা গাছে উঠেছিল উনি আস্তে আস্তে ওই যে দেখেন নেমে যাচ্ছে। ফল ফ্রুট পাড়া দেখতে আমার কাকাও চলে এসেছিল এবং এখানে এসে তার ছোট নাতিকে দেখে দুষ্টামিতে মেতে উঠেছিল। কাঁঠাল বেশ কয়েকটাই হয়েছে, দেখেন কি সুন্দর করে কাঁঠালের আঠা পড়ছে, একদম মনে হচ্ছে খেজুরের রসের মতো। এখানে কষগুলো ঝরে পড়ার পরে আস্তে আস্তে ঘরের ভিতরে কাঁঠালগুলো তুলে রাখা হবে। আর আমার ছোট ভাইগনা এখানে রকির সাথে দুষ্টামি করছিল। চলেন এখন বাড়ির অন্য কাজে মেতে উঠি। কইতেন না।
লাস্ট ঈদে আমাদের ব্লগ যারা দেখেছেন তারা কিন্তু নিয়মিতভাবে দেখেছেন আমার মায়ের এই বেগুন গাছগুলিতে কত কত বেগুন হতো এবং আমরা কিন্তু একসাথে দলবদ্ধভাবে বেগুন তুলতে যেতাম। এই গাছগুলোতে এখনো পর্যন্ত একইভাবে বেগুন দিয়েই যাচ্ছে এবং আমাদের আশেপাশের বাড়ির লোকদেরও যেমন সবজিগুলো বিতরণ করা হচ্ছে, সেই সাথে মা এখন মাঝে মাঝে বেগুন বিক্রিও করে। কিন্তু ঢাকা শহরে যেরকম দামে বেগুন পাওয়া যায়, গ্রামে কিন্তু বেগুনের দাম একেবারেই কম। এত সুন্দর সুন্দর টাটকা বেগুন এত কম দামে পাওয়া যায়, এটা দেখে কিন্তু মনটা খুব খারাপ হলো। আমরা কিছু সময়ের মধ্যে একটা বোল, এই বোলটাতে প্রায় 5 কেজির মতো বেগুন ধরে, এক বোল বেগুন জড়ো করে ফেললাম। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার ছোট ভাইগনা আমাদেরকে কত হেল্প করছে। সে ছোট হলেও কাজ করতে পারে কিন্তু। রেখে আসো। অনেক আছে তৈরি। বাবা তো বল, তো বড় বল দি ভালোই করছে, তো বর্গেই যাচ্ছে বল। আমার ভাগ্নি প্রথমে এত বড় বোল নিয়ে আসতে চায়নি, ওর ধারণা ছিল আর কয়টা বা বেগুন উঠবে, তাই সে ছোট্ট বোল খুঁজতেছিল। আর আমার মা তো জানে একসাথে অনেকগুলো বেগুনই পাওয়া যাবে, তাই বড় একটা বোল আমাদের সাথে দিয়ে দিয়েছিল। আর সত্যি কথা, পুরো বোল ভরে গিয়েছে, চাইলে কিন্তু আরো বেগুন উঠানো যেত, কিন্তু আমরা একটু রেখেই দিলাম, কারণ নেক্সট সপ্তাহে আমরা যখন ঢাকায় ফেরত যাব তখন অবশ্যই আমরা কিছু বেগুন সাথে নিয়ে যাব। আমার মায়ের মরিচ গাছগুলোতেও অনেক ফল হয়েছে এবং আমরা মরিচগুলো তুলে নিচ্ছিলাম। আজকের সবজি রান্না বা শাক রান্না, অন্যান্য সব রান্নাগুলোতে মা এই মরিচগুলো ব্যবহার করবে। গ্রামে আসলে এত এত টাটকা খাবার খেতে পারি, যেটা সত্যি অনেক ভালো লাগে। অবশ্যই আপনাদেরও ভালো লাগে, কারণ গ্রামের এই টাটকা খাবার খাওয়ার জন্য সবাই কম বেশি অপেক্ষা করে থাকে। সকাল থেকে অনেকটা সময় চলে গিয়েছে, এখন দুপুরের রান্নাবান্নার সময় ঘনিয়ে এসেছে। আজকে কোরবানির ঈদের দিন, কিন্তু কোথাও থেকে গরুর মাংস আসেনি, তাই আমার মা 2টা মোরগ ধরতে এসেছে। লাস্ট ঈদে আমার মায়ের মুরগি এবং হাঁসের খামারটা তো আপনাদেরকে ভিজিট করিয়েছি, এখন ভিজিট করাতে পারছি না, কারণ ভিতরে ঢুকলে মোরগগুলো বাইরে বের হয়ে যাবে। আমি ঢুকি দে মায়ের পিঠ লাগছে ভিতরে মোরগের সাথে। ধরছে মনে হয় 2টা, একটা ধরছে কেমন, তা একটা দিয়ে দাও, বাইরে যাবে। তুই নাকি ব্লগিং করবি? যাক, অপারেশন সাকসেসফুল হয়েছে আমাদের।
তোরে দড়ি মুগি দে দাও দিকে বাঁধছো না এই দে দাও আমি ভিতরে আমার মায়ের সঙ্গে মোরগদের যুদ্ধের আওয়াজ তো আপনারা পেয়েছেন, কিন্তু ভিডিও তো করতে পারিনি। আমার ভুল হয়েছে, একটা ক্যামেরা ভিতরে সেট করে দেওয়া উচিত ছিল, যদিও এটা পরবর্তীতে মাথায় আসলো। তবে যাই হোক, অপারেশন সাকসেসফুল। মোরগ আর একটা মুরগি পাওয়া গিয়েছে। আমার ভাইগনা খুবই আশা করেছিল সে একটা মোরগ ধরবে, যেহেতু মোরগগুলো আলগা আছে তার হাতে ছাড়তে ভয় লাগছিল, কারণ অনেক যুদ্ধের পরে তো এটা ধরা হলো। ও যদি ছেড়ে দেয় তাহলে তো আজকের একদম খাওয়া দাওয়া বন্ধ। এখন আর একদমই সময় নষ্ট করা যাবে না রান্না বান্নার জন্য। আমরা এখন রেডি হব আর সবাই একসঙ্গেই কাজকর্ম করব। এর ফাঁকে ফাঁকে আমাদের বিভিন্ন ভিডিওগুলো আপনাদেরকে দিব। রান্নার পার্টগুলো হয়তো এত বেশি দেখাতে পারবো না, তবে অন্যান্য যে পার্টগুলো দেখবেন সেগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হবে। যারা ঘরে বসে ইউটিউব দেখে তারা পাবে না এইসব, আর যদি নেটফ্লিক্স দেখে তারাও পাবে না। নিলে ওই যে রোডটা কাটবে তাও তো তাহলে বাইঙ্গন অর্ডারে বসিটারে আরো ওই যে ওই যে সামনে ওই দুইটা পারলে হবে না। বাটুল ম্যাক্সের বাপি আর আমার ভাগ্নির টক জিনিস দেখলেই মুখে জল চলে আসে। তাদের মাথায় এসেছে এখন দুপুরবেলা যেহেতু আম মাখা করা যাক, তো তারা কোনো কাজ না করে আমার হাতে লাঠি সোঁটা ধরিয়ে দিয়েছে। আমি তাদেরকে আম পেড়ে খাওয়াবো এবং এরপরে মাখাও আমিই করব। কিন্তু ঝামেলা তো লেগে গিয়েছে। এক বাড়িতে দুইটা আম পড়েছে ঠিকই, কিন্তু একটা গিয়ে পড়েছে পানির ভিতরে, সেই আমটাকে খুঁজেই পাইনি। আর এখানে আমার বাবা আর আমার ছোট ভাগনা দুইজন আলু বহন করে নিয়ে গিয়েছে, কারণ বাবা কেবলই বাজার থেকে আলু নিয়ে আসলো। দুজনে একসাথেই কাজ করবে। টক জাতীয় খাবার খেতে বরাবরই আমাদের খুবই ভালো লাগে, তবে আজকে একটু বিশেষভাবে আম মাখাটা করেছি, যেটাতে ছিল শুকনা মরিচ পোড়া এবং লেবু, যেটা কাগজি লেবু, সেই সাথে পরিমাণ মতো লবণ চটকে আমরা একটা মশলা বানিয়েছিলাম, সেটা দিয়ে আমের মধ্যে মেখে নিলাম। কাগজি লেবু দেওয়ার কারণেই এত সুন্দর সুঘ্রাণ এবং এত টেস্ট হয়েছিল, সত্যি কথা বলতে এখন ভয়েস ওভার দিতে গিয়েও আমার জিভে জল চলে আসছে। কাঁচা পাকা আম ছিল, যে কারণে চিনি দেইনি, আর শুধুমাত্র মরিচ লবণ এবং লেবুর কারণে আমটা এত টেস্ট হতে পারে এখনো পর্যন্ত ভাবতে গেলেও আমার জিভে কিন্তু জল চলে আসছে। একদম সত্যি কথা, আমি ভয়েস ওভার দিতেই পারছি না। এখন একসাথে বসে বসে সবাই মিলে আম মাখা খাবো। আমার মাকে একটা বাটিতে দিয়ে দিলাম, মা রান্না করবে আর তার ফাঁকে ফাঁকে খাবে। সেই সাথে এখানে আমার ভাগ্নি এবং আমার হাজবেন্ড মানে বাটুল ম্যাক্সের বাপিও আম মাখা খাওয়া শুরু করে দিল। এরা দুজন টক খাওয়ায় একদম সিদ্ধহস্ত, প্রচন্ড পরিমাণে টক খেতে পছন্দ করে। আমি জাস্ট মেখে দেই, অল্প একটু খেয়ে আমার খাওয়া শেষ হয়ে যায়। আমাদের বাড়িতে যেই আসে হাতে হাতে কাজ করে। আমার হাজবেন্ডও মাঝে মাঝে আমার মাকে হেল্প করে, যেহেতু আপনারা দেখতেই পেয়েছেন আমার মা কিন্তু বেশ অসুস্থ। এই অসুস্থতা নিয়েও আমাদের জন্য এত এত কষ্ট করে রান্না বান্না করে, ঘরের কাজ করে, এছাড়াও গৃহপালিত পশু পাখি আছে তাদেরকে লালন পালন করে। এত কষ্ট নিয়েও মুখ বুজেই কিন্তু সব সময় কাজ করে। তিন ভাই বোন একটা গাছের ডাল নিয়ে টানাটানি করছিল, কারণ আমার মায়ের একটা করল্লা গাছে মাচা দিতে হবে। এই গাছটা যদি আড়াআড়ি দেয়া হয় তাহলে বাঁশ কেটে আর মাচা দিতে হবে না। মাচার অভাবে আমার মায়ের করল্লা গাছে করল্লা হচ্ছে না। যেই কষ্টে তারা তিন ভাই বোন মিলে টানাটানি করে এই গাছের ডালটা অনেক দূর থেকে নিয়ে এসে আমার মাকে দিয়েছে।
গাছ টানাটানি করতে গিয়ে 3 ভাই বোনের প্রচন্ড ক্ষুধা পেয়ে গেছে, তাই একটা কাঁঠাল এবং সরিষার তেল নিয়ে 3 ভাই বোনের সাথে মাসিকে নিয়েও বসে পড়লো। আমি কিন্তু এদের মাসি মানে খালামণি। আমার বড় ভাগ্নের কাঁঠাল খুবই পছন্দ, তাই তাকে দিয়েই কাঁঠাল ভাঙার কাজটা করিয়ে নিলাম। আমি আগেই বলেছি আমি খুব একটা কাঁঠাল ভক্ত নই, তবে আমাদের এই গাছের কাঁঠাল পেলে 2-3 দানা খেয়ে ফেলি। ছোটটা সুন্দর করে বড় ভাইয়ের কাঁঠাল ভাঙা দেখছিল আর হাসছিল। সবাই মিলে একসঙ্গে কাজ করার পরে খাওয়া দাওয়া করারও মজা কিন্তু আলাদা। আর একসাথে থাকার কারণে সবাই মিলে হাসি ঠাট্টা মজা এগুলো তো হতেই থাকে, যেটা কিন্তু আমরা খুবই এনজয় করি। আপনারা তো সবসময় দেখেন আমার ভাগ্নি ভাগনারা আমার আশেপাশ দিয়েই থাকে, তবে আমি নিজে কিন্তু কখনোই আমার মামা বাড়ির আদর সেই অর্থে পাইনি। আমার আদর যত্নের বলয় হচ্ছে আমার মা বাবা ঘিরেই এবং এখন আমার শ্বশুর বাড়িকে ঘিরে। আর এখানে আমার হাজবেন্ড বলছিল আমার চুলগুলো নাকি বাউলের মতো লাগছে। সত্যি কথা, ইদানিং একটা বায়োটিন ওষুধ খাওয়ার পর থেকে আমার এত পরিমাণে চুলের গ্রোথ বেড়ে গিয়েছে সামনের দিকে যে আমাকে পাগলের মতো লাগে। আমাদের কাঁঠাল খাওয়ার পর্ব অলরেডি শেষ হয়ে গিয়েছে, এখন নেক্সট পর্বে চলে যাচ্ছি। আমার বড় ভাগ্নে আমাদের বুলেট বাবুকে নিয়ে যাচ্ছে গোসল করাতে। বুলেট কিন্তু সাংঘাতিক একটা কুকুর। আমাদের বাড়ির আশপাশের বাড়িতে সে দিন দুপুরে গিয়ে ঝামেলা করে এবং গ্রামের মানুষ তো ডিস্টার্ব ফিল করে, আপনারা জানেনই। হঠাৎ করে যদি ওর কোনো একটা ক্ষতি করে দেয়, সেই কারণে দিনের বেলাটায় আমাদের একদম ঘরের সামনে ও সুন্দর ফ্যানের বাতাস খায় এবং ঘুমায়। আর ওকে একটা চেন বা শিকল দিয়ে বাঁধা হয়। এত মোটা শিকল দেওয়ার একটাই কারণ, সে প্রচন্ড শক্তিশালী। গতকালকের একটা ভিডিও আমি শেয়ার করব, সেখানে দেখতে পাবেন বুলেট এই শিকলটা ছিঁড়েও চলে যায়। ও প্রচন্ড শক্তিশালী একটা কুকুর, যেই কারণে আসলে ওর ভালোর জন্যই আমাদেরকে এই কাজটা করতে হয়। তবে সন্ধ্যার ঠিক পরপরই সে সারা রাত বাড়িতে ছাড়া থাকে, কারণ সন্ধ্যার পরপর সে আর কোথাও যায় না। আগে পরে আমাদের বড় বড় অনেক কুকুর এইভাবে কিন্তু ক্ষয়ক্ষতির শিকার হয়েছে, যারা পাশের বাড়ির থেকে হয়তো কোনো কিছু খাইয়ে দিয়েছিল অথবা ধারালো কোনো কিছু দিয়ে কোপ দিয়েছিল, যেই কারণে এখন আর আমার মা বাবা ওকে নিয়ে রিস্ক নেয় না। লাস্ট ঈদে আমি তো ওকে টিউবওয়েলে গোসল করিয়েছিলাম, সে এক মহাযজ্ঞ। এই কারণে আজকে আমার ভাগনা সিদ্ধান্ত নিল পুকুরে ওর গোসলটা হবে। টেনে টুনে বেচারিকে নিয়ে যাওয়া হলো পুকুরের মধ্যে। আস্তে আস্তে তাকে ভিজানো হবে, এরপরে শ্যাম্পু দেয়া হবে। বুলেট গোসল করছে। দাঁড়া বুলেট বুলেট আরেকটা ডুব দিয়ে একটা ডলা দিতে হবে। আসো আসো আরেকটা ডুব।
ছোটবেলা থেকেই আমি পুকুরে গোসল করতে খুবই পছন্দ করি। সাঁতার যে অনেক ভালো পারি তা কিন্তু না, তবে সাঁতার কাটতে পারি এবং পুকুরের পানিতে আধা ঘন্টা 40 মিনিট ডুবাডুবি করতে আমার অনেক অনেক ভালো লাগে। আগের মতো পুকুরে হয়তো ফ্রেশ পানি নেই, কিন্তু তারপরও পুকুর খুঁজে পাওয়া কিন্তু এখনকার দিনে খুবই কষ্টসাধ্য। আমরা যে আমাদের বাড়িতে পুকুরের পানিতে গোসল করতে পারছি এটাই কিন্তু অনেক অনেক সৌভাগ্য। অনেক জায়গায় কিন্তু পুরো এরিয়াতে একটা পুকুরও থাকে না, সেখানে আমাদের নিজেদেরই প্রায় 5 থেকে 6টা পুকুর। আমাদের ছোট ভাগ্নাটা এখনো পর্যন্ত সাঁতার জানে না। সে সাঁতার শিখতে চায়, যেই কারণে 2টা তেলের বোতল বেঁধে পেটের মধ্যে একটা দড়ি দিয়ে আটকে দিয়েছি। সেটা নিয়ে সে সারা পুকুর সুন্দর মতো ঘুরে ঘুরে বেড়ালো এবং বোতল বাঁধা অবস্থায় সে কিন্তু এক ফোঁটাও ভয় পায় না। কিন্তু বোতলটা যখনই সরিয়ে দেয়া হয় সে ভয়ের চোটে উপরে এসে বসে থাকে। তবে তাকে কিন্তু একা একা ছাড়া হচ্ছিল না, আমরা সবাই তার আশপাশ দিয়েই ছিলাম, কারণ যে কোনো মুহূর্তে ছোট মানুষ বিপদে পড়তে পারে, সাথে সাথে যেন আমরা সাপোর্ট দিতে পারি। আমার মায়ের রান্না বান্না অনেকক্ষণ আগেই শেষ হয়ে গিয়েছিল। আমরা এখন বেগুনি ভাজছিলাম। আপনাদের তো রান্না বান্না দেখাতে পারিনি। এই যে হচ্ছে সেই 2টো মোরগের মাংস, মানে একটা মুরগি আর একটা মোরগ। আমরা এখন খেতে বসবো। এখানে 2টা ছুঁচো অ্যাটাক করছিল মুরগির পাতিলে। আমার ভাগ্নি আর আমার হাজব্যান্ড এরা দুজনেই রান্নার পর পর খুবই পছন্দ করে পাতিল থেকে তুলে তুলে খেতে। সেই সাথে যোগ দিয়েছে আমার ছোট্ট ভাগ্নাটা। যাক, এখন আমরা খেতে বসবো। অনেকটা দেরি হয়ে গিয়েছে, তবে পেটের মধ্যে ক্ষুধা নাড়াচাড়া দিয়ে উঠেছে। সাথে মোরগের মাংস, বেগুনি, মাছের তরকারি আর কাগজি লেবু। যদিও সকাল থেকে 5 মিনিটও আমাদের মুখ কিন্তু শান্ত থাকেনি। 5 মিনিট পরপরই হয়তো আম খেয়েছি, পাকা আম, কাঁচা আম, কাঁঠাল, কলা, বিস্কিট, রুটি, ভাত। এত কিছু খাওয়ার পরেও আমাদের পেটে খুব ক্ষুধা ছিল। কালে গাম কাটতেছো কাহাত জামাইরে খাওয়া দেখছে এই মুহূর্তটা খুবই সুন্দর। আমার বাবাকে খেতে দিয়ে আমার মা পাশে বসে বাবার জন্য আম কাটছিল। আমার মা আমার বাবাকে এত যত্ন করে, কখনো এক গ্লাস পানিও আমার বাবাকে ঢেলে খেতে হয় না। খাওয়া দাওয়া শেষ করে কেবল একটু ফ্রি হয়েছি, তখন আমার মনে হলো একটা শ্যুট নেওয়া দরকার, রেডি হব। বাইরে গিয়ে শ্যুটটা যেহেতু নিব, জাস্ট একটু বাইরে বের হয়েই দেখলাম এত জোরে বাতাস ছেড়েছে, সেই সাথে প্রকৃতি পুরাই কালো হয়ে গিয়েছে। কিছুক্ষণের মধ্যে এই প্রকৃতি আবার ভালো হয়ে গেল। তাই আমরা রেডি টেডি হয়ে চলে আসলাম বাইরে। আমার ভাগ্নি এবং ছোট ভাগ্নাকে নিয়ে আমরা বাজারে চলে এসেছি মিষ্টি খাওয়ার জন্য। আমার পেটে এক ফোঁটাও জায়গা নেই, এরা দুজনই খাবে, সেই সাথে আমার হাজবেন্ডও খাবে। রসগোল্লা এবং রসমালাই 2টাই অর্ডার দেওয়া হয়েছিল। আমরা কিন্তু আজকের ব্লগের একদম লাস্ট প্রান্তে চলে এসেছি। আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাদের আজকের এই ব্লগটা আপনাদের কেমন লেগেছে। আমাদেরকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, বাটুল অ্যান্ড ম্যাক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে খুবই শীঘ্রই আর একটি বড় ব্লগ নিয়ে। তখন পর্যন্ত আমাদের সঙ্গে সঙ্গেই থাকুন। ভালো থাকবেন সবাই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বাই। ঈদ মোবারক।